এসএসআরএম পলিটিক্স প্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ধারাবাহিক আয়োজন চলছে। আমরা হ্যালো মিনিস্টার নামের এই আয়োজনে নতুন যারা মন্ত্রী শপথ নিয়েছেন অথবা পুরনো যারা আবারও নতুন করে দায়িত্ব পেয়েছেন তাদের ভাবনার কথা জানবার চেষ্টা করছি এই আয়োজনে। হ্যালো মিনিস্টার পর্বে আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আমরা শরীফ আহমেদকে চিনি তার কাজ দিয়েই, কিন্তু তার চেয়েও বেশি বাবার নামটি অনেক বেশি শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। ময়মনসিংহ 2 আসনে বাবা 4 বার ছিলেন, 5 বার এমপি ছিলেন এবং 1 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন বাবা শামসুল হক নিয়ে নানা রকমের গল্প আছে, কিংবদন্তি তুল্য। তার গল্পও শুনবো, তার সঙ্গে তার আগে বাবার ছেলের গল্প শুনে নেই। শরীফ আহমেদ আমাদের এখানে বসার আগে খুব মজা করে গল্প করছিলেন। খুব আলাভোলা একজন মানুষ। আমার প্রথম দেখায় প্রথম পরিচয় তাই মনে হলো। এবার মন্ত্রিত্ব পাওয়ার পরের যেই গল্পটি, সেটি এমপি ছিলেন 2014-তে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্ত্রীর খুবই প্রশংসা করছিলেন, কিন্তু এবার বললেন যে মন্ত্রিত্ব পাওয়ার পরে একটু ইম্পর্টেন্স বেড়ে গেছে। একটু সেইটাই শুনতে চাই যে এমপি তো ছিলেন, এই 5 বছর পার করলেন, একদম পাত্তা দিতেন না? পাত্তা দিতেন না মানে হয়তো আমি কি করছি না করছি হয়তো অতটা খেয়াল না করলো, খেয়ালের বসে হয়তো খেয়াল করা হতো না। এখন যেমন ধরেন আজকে আমি মন্ত্রণালয় থেকে এসেছি, আমাকে ফোন করছে বাসায় ফিরবো না কোথায় যাবো, এই ধরনের আর কি। এটাতে কি মনে হয় যে এটাতে মনে হয় যে ভালোবাসা বেড়ে গেছে, ডাক খোঁজ বেড়ে গেছে, লুক আফটারটার ইয়েটা বেড়ে গেছে। আমার তো তাই মনে হয়। আপনার কি একটু ক্ষণিকের জন্য মনে হয়েছিল ভাগ্যিস মন্ত্রী হয়েছিলাম, নাহলে কতদিনের দাম্পত্য আপনাদের? ধরেন অ্যাবাউট 18 বছরের মধ্যে যে গত 18-19 দিন বা 25 দিন পার হলো, এর মধ্যে একটু ডাক খোঁজ, ভালোবাসাটা, সচেতনতা বলেন, কনসাসনেস বলেন, বা আমাকে সঠিকভাবে থাকার বা তৈরি হওয়ার সকল প্রোগ্রামে ইন ডিউ টাইম অ্যাটেন্ড করা, সব দিক থেকেই তাগদা বলেন বা লুক আফটার বলেন বা টেক কেয়ার বলেন, হোয়াটএভার ইউ ক্যান থিঙ্ক। আসলে স্ত্রী হিসেবে সে হ্যাঁ, আপনি ভালো তার প্রশংসা করছিলেন, কিন্তু এই মন্ত্রী হওয়ার পরের যে পার্থক্যটা সেটা আপনি বুঝতে পারছেন। এটার জন্য কি কোথাও কোনো কৃতজ্ঞতা প্রকাশ করছেন? অফকোর্স আপনি জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন, কিন্তু এটা একটু মজা করে আপনি বলছিলেন যে ভাগ্যিস মন্ত্রী হয়েছিলাম, ডাক খোঁজ বেড়ে গেছে। দেখো, আসলে এটা তো স্বাভাবিক। আমাদের পারিপার্শ্বিক, সামাজিক, রাজনৈতিক এবং জাতীয়ভাবে সব জায়গাতে একটা পরিবেশ বা অবস্থান, স্থান, সব জায়গাতে একটা চেঞ্জ আসবে। সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেটা চ্যারিটি বিগিনস এট হোম, ঘরের ভিতরে খুব এটাকে খুব করছি, এনজয় করছি। এইটার তো দায়ও, ভালোবাসার দায়ও তো অনেক বেশি, তাই না? সেটা পরিবারের হোক আর ভোটারদের হোক, জনগণের হোক। হ্যাঁ, অনেক জয়, অনেক বড় জয়, অনেক বড় দায়। তো এই দায়টা নিয়ে কি কখনো ভাবেন? আমি ঠিক একদম ঘর থেকে শুরু করতে চাই, যে ঘরে ভাবি যেমন খোঁজ খবর নিচ্ছে, আপনি একটু এদিক সেদিক হলে একটু ঘর থেকে আপনার বিদ্রোহ শুরু হবে, সেইটা আপনার মাথায় কখনো কামড় দিয়েছে কিনা? হ্যাঁ, আমি ভাবি যে আমার স্ত্রী যেভাবে আমাকে একজন গাইডিং একটা টেন্ডেন্সি নিয়ে আমার সাথে যে বিহেভটা উনি করছেন, এতে আমি নিজেকেও আমি ফিল করি যে গুড, মাই ওয়াইফ ইজ এ গাইডিং স্টার। তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং সেটা ঘর থেকেই শুরু হবে, এটাই ঠিক। সেই চিন্তাটাই আসলে ঘর থেকে সমাজে, হ্যাঁ, ঘর থেকে সমাজ, সমাজ থেকে জনগণ, সমাজ মানে জনগণ। সেটার চিন্তাটাই আমার ফিডব্যাকে থাকে যে আসলে এত বড় দায়িত্বটা আগে ভাবতাম মন্ত্রী হওয়ার আনন্দ, কিন্তু আসলে এখন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটার দায়িত্বটা পালন করার যে ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, বা দায়িত্ব পালনে কতটুকু দায়িত্বশীল হতে পারলাম,
এটা টেন্স প্রেশার অনেক বেশি। এই জন্য কি আপনার অনেক বেশি ছাড় দিতে হবে, মানে এই দায়ের কারণে এই টেনশন, যে অনেক কিছু ছাড় দিতে হবে? আপনি ব্যক্তি জীবনটা যেমন যা খুশি চায় যখন তখন, একটা যে এক ধরনের ইয়ে থাকে, মানে একদম ফ্রিডম। কিছু মানুষ তো একটু বাউলিয়ানা একটু থাকেই, যে আমি এত কিছু ধার ধারলাম না, কি বললো কিছু করলাম, মানে আপনার নিয়ে তো এইসব শোনা মতো বদনাম তো আছে। হ্যাঁ, আমি আসলে স্বাধীন চেতা মানুষ। এমপি থাকা অবস্থায় আমি কে কি বললো, কে কি দেখলো, মানে এমপি হিসেবেও কিছু এমন কিছু করা উচিত না, তাও আপনি বললেন আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নিজে গাড়ি চালিয়ে গেছে কোনো জায়গায়, হয়তো কোনো জায়গায় একাই বসে আছি, আমাকে সবসময় বারণ করতো, তারপর আমি এটা কেয়ার করতাম। দেখুন এখন সরকারের দায়িত্বটা আরো বেশি বৃদ্ধি পাওয়াতে এখন তো সবকিছুই, এই মন্ত্রণালয়টা আপনাকে অনেক বেশি মানে চিন্তিত করছে কিনা? সমাজ কল্যাণ যখন নাকি নামটা, জি জি, তো তার এই সমাজ কল্যাণের মন্ত্রী যখন নাকি একটু অকল্যাণ যেন না হয়, সেজন্য অনেক অনেক বেশি, তো আপনি নিশ্চয়ই মহসিন আলীর কথা শুনেছেন আমাদের, এবং শ্রদ্ধেয় আমাদের অনেক পছন্দের মানুষ। তো তিনি মানে প্রকাশ্যে ধূমপান মুক্ত রাখার সমাবেশে নিজে উনি ধূমপান করতেন, এই নিয়ে অনেক জাতীয়ভাবে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমি ওই রকম মানে আচরণ বা কর্মকাণ্ড আমি ব্যক্তিগতভাবে আমি এই ব্যাপারে কনসাস। আচ্ছা, আর ব্যক্তিগত জীবনে আগে ধরেন ফ্রিলি চলেছি, এক জায়গায় চলে গেছি নিজে গাড়ি চালিয়ে, সেটা হয়তো আমার দায়িত্ববোধ থেকে মানে আপনার স্টুডেন্ট লাইফ বা আপনার রাজনৈতিক জীবন যখন থেকে শুরু হয়েছে, তখনকার কোনো মানে আপনার আচার আচরণ কি আপনার এই মন্ত্রিত্ব, এই এখনকার আচার আচরণ বা এখানকার কর্মের মধ্যে কি কোথাও গিয়ে প্রভাব ফেলবে? সেই জন্য কি আপনি একটু মানে অন্যজন যদি একটু বেশি প্রস্তুতি নেয়, তার চেয়ে আরো বেশি প্রস্তুতি আপনার তেমন কিছু মানসিক ভাবে কর্মকাণ্ডের প্রস্তুতিটা বেশি থাকতেই হবে। আমারও এখন যে চিন্তাটায় আমি বা মানসিকতায় আমি সবসময় করি, প্র্যাকটিস করতে চাই যে আমাকে আরো দায়িত্বশীল হতে হবে, আরো দায়িত্ব পালন করতে হবে, এবং যে দায়িত্ব আমি জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমি পেয়েছি, অবশ্যই আমি ওনার এই সরকারের কল্যাণকর যে ইয়েটা আছে, কাজগুলো অবশ্যই আমি আন্তরিকতার সাথে এবং আমার দলের ইমেজকে অবশ্যই অক্ষুণ্ণ রাখা। আমরা আজকের এই অনুষ্ঠানে শরীফ আহমেদের সঙ্গে যখন কথা বলছি, বারবার করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি শরীফ আহমেদের বাবা শামসুল হককে। তিনি 5 বার এমপি হয়েছেন এবং একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং তার মতো সুবক্তা এবং মানে যেটাকে বলা হতো যে স্ট্রং ভয়েস, তিনি অনেক জোর গলায় কথা বলতেন, তিনি যেটা বলতেন এবং সেটা বিশ্বাস থেকে বলতেন এবং বলতেই থাকতেন, সেরকম একজন মানুষ। সেই মানুষের সন্তান শরীফ আহমেদ 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে প্রথম এমপি নিযুক্ত হন। আপনাদের এলাকায় ওখানে আর কেউ কি এই আওয়ামী লীগের পলিটিক্সের সঙ্গে এই লেভেলের আছে কিনা, যারা হয়তো আপনি না করলে নির্বাচনটা অন্য কেউ করতে পারতেন, এরকম? মানে আমি একটু ইঙ্গিত করছি পরিবারতন্ত্রের। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে ধরেন আমি এদেশের ভোটাররা, আসলে আমি একটু দুটা কথা আপনাকে বলি। ভোটাররাও আসলে যে বিশ্বাস, যে আস্থা নিয়ে একটা নেতাকে ভোট দেয়, আর আমার বাবা 5 বার এমপি ছিলেন, আর এর আগেও আমার পূর্বেও 2008-এ আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনি এমপি হয়েছিলেন। কিন্তু আসলে ওনার ওই নেতৃত্ব দেওয়ার মতো যে কিছু থাকে না ক্যাটাগরি, আসলে হয়তো ওনার মধ্যে আপনারা মানে যে রেশারেশি কিছু আছে, ক্যাটাগরি তো আছে, এটাও নেতৃত্বের পার্ট বাংলাদেশে, যে কোন দল, আর আওয়ামী লীগের পলিটিক্স মানে কোন দল পাল্টা কোন দল, সেগুলোকে সামনে যে টিকে থাকবে সেই আসলে পাবে আর কি টিকিট। আসলে না, আসলে তো আওয়ামী লীগের এই মনোনয়নের টিকিটটা তো একেবারে মাননীয় প্রধানমন্ত্রী না, টিকে থাকার লড়াইটা তো ওখানে, টিকে থাকার লড়াইটাই তো সবচেয়ে বড় ভূমিকা রাখে আসলে টিকিট পাওয়ার ক্ষেত্রে। সেই জায়গায় মাঠ এবং নেতার গুণাবলী সবচেয়ে বেশি প্রয়োজন। নেতাকর্মীর সম্পৃক্ততা বা জনবান্ধব একটা নেতৃত্বের যে বহিঃপ্রকাশ হয়, মানুষকে
এই জায়গায় সম্পৃক্ত করে নেতাকর্মীকে সম্পর্কে সার্বিক বিবেচনায় নেতৃত্বটাকে প্রকাশিত বা প্রসার করার যে ব্যাপারটি সেটাই গুরুত্ব বহন করে আসলে টিকিটের। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এত মানুষ থাকতে মানে এবারও তো অনেক ফ্রেশ, অনেক নতুন, অনেক টকবগে তাজা তরুণ প্রৌঢ়ের কোঠায় অনেকে এবার এমপি হয়েছে, নতুন এমপি হয়েছেন এবং তারা সকলেই মন্ত্রিত্ব পাননি। আমরা যদি আপনার কথার সাথে একমত হই যে আপনার বাবার ইমেজ ঠিক নয়, অথবা এর আগে 2008-এ যিনি এমপি হয়েছিলেন তার নেতৃত্ব খুব একটা ক্যারিজম্যাটিক ছিল না, সেসব কারণ বিবেচনা করেই কি আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, নাকি আপনার নিজস্ব কোনো কোয়ালিটি আছে, আপনি সেটা কোনটা বলবেন? আসলে আমি মানে আপনি ভেবেছিলেন কিনা যে আপনি আসলে মন্ত্রী হিসেবে ওত নেওয়ার জন্য ডাক পাবেন? এমন আসলে আমরা যারা আছি নতুন প্রজন্ম, আমরা জননেত্রী শেখ হাসিনার সকল ক্ষেত্রের সিদ্ধান্তকে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো স্বার্থে আমরা ত্যাগ করার মতো মানসিকতা রাখি। এটাই হয়তো জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন। মানে আপনার ব্যাপারে কি কনসিডার করেছেন? কনসিডার করেছেন যে অনেক সময় আমরা কোট আনকোট নেতা বলতে যা বুঝি যে তার এক ডাকে হয়তো তার এলাকা বন্ধ হয়ে যাবে একেবারে, তিনি অনেক মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি পরিবহন, আপনি অবশ্য যদিও পরিবহনের এতটা সম্পৃক্ত না, ওই সব নেতৃত্ব দিয়ে অনেক সময় এটা হলো তার কার্ড, এটা দিয়ে তিনি প্রধান যিনি থাকেন তার সঙ্গে খেলেন। আসলে আপনার কার্ড কোনটা? আমার কার্ড, আমার বিশ্বাস যেটা ফুলপুর তারাকান্দা দুটো উপজেলা নিয়ে আমার নির্বাচনী আসন, আমি যদি আমার সাধারণ মানুষকে নেতাকর্মীকে আহ্বান করি জননেত্রী শেখ হাসিনার যে কোনো কর্মসূচিতে বিপুল সংখ্যক লোকের সমাগম করা, সেটা আমার দ্বারা সম্ভব। মানে আপনার ওই ক্যারিশমা আছে? হ্যাঁ, সেটা আছে, আমি বারবার প্রমাণ করেছি এমপি হওয়ার পরেও। ধরেন আমার সেটা কি দিয়ে, কথা, ভাষণ, আমার লোকবল দিয়ে আমি ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ ঐতিহ্যবাহী জেলা, এখানে ধরেন আমি ফুলপুর তারাকান্দা থেকে যে পরিমাণ লোকবল এনে জেলার যে কোনো কর্মসূচি সফলতার সাথে আমি এই জায়গায় ভূমিকা রাখি, এটা অন্য কোনো উপজেলা থেকে। আবারও আমার প্রশ্ন, লোকবল এনে মানে জনগণ আর কি, আপনি জনগণ আপনি হাজির করতে পারেন, এই জনগণ হাজির করান কিভাবে, মানে এটার কৌশলটা কি? মানে আমি যে কোনো কর্মসূচি আমি আহ্বান করলে, আমরা কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সঙ্গে কারো তুলনা করব না, এটা স্পর্ধা, এটা আনপ্যারালাল। আমরা বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির কথা। তিনি যেভাবে আর নেতৃত্বের জায়গায় তার মাপের নেতা, তার গলা, তার পার্সোনালিটি, সেটা অন্য কিছু। এখন আমি যদি শরীফ আহমেদকে জিজ্ঞেস করি, আপনিও লোকবল জোগাড় করতে পারেন, মানে কি দিয়ে? আসলে এটা সাধারণ মানুষের নেতাকর্মীর যে নেতৃত্বে বা যে নেতার উপর আশ্বস্ত থাকে বা ও যে নেতার প্রতি পুরো বিশ্বাস থাকে, সেই নেতার আহ্বান, সেই বিশ্বাসের অর্জনেরও তো কিছু টুল থাকে, মানে কিছু আমি তাদের সাথে সাধারণ মানুষ মানে জনগণের সাথে বা নেতাকর্মীর সাথে আপনার সেই হৃদ্যতাটা, সেই সম্পর্কটা গড়ে তোলাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। মানে একদম মাটির কাছাকাছি, মানুষের কাছাকাছি। আমি যদি 10টা মানুষের সাথে কথা বলতে পারি, 10টা মানুষের সাথে 10 জনই আমার সাথে অল্প দিনেই তাদের সাথে আমার একটা হৃদ্যতা, ভ্রাতৃত্ব, একটু সরল মনে আপনি মিশে যান, একদম সিম্পল ওয়েতে আমি সহজ সরল চিন্তায় বা মানসিকতায় মিশিয়ে সেটা মানুষ অনুধাবন করতে পারে। রাজনীতির জন্য সরল না, আমি একজন এলাকার মানুষ, ওনারা আওয়ামী লীগের, তৃণমূলের লোক বা আমার এলাকার রাজনীতির বাইরেও সাধারণ সমর্থক, সাধারণ মানুষ, ওনারা বুঝতে পারেন যে আমি তাদের সাথে আন্তরিকতার সাথে কোনো রাগ রেখে বা পিছনে কোনো কারণ নেই, একদম সাদা মনেই তাদের সাথে আন্তরিকতার সাথে আমি মিশছি, আমি একজন তাদের ছেলে বা মানুষ হয়ে, এটা তারা বুঝতে পারেন। আচ্ছা, তাদের ছেলে বা তাদের মানুষ হয়ে মেশেন আন্তরিকতার সঙ্গে, এখানে কোনো রাগ, এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো ঠকানো নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুবই চমৎকার। মানে সিম্পলিসিটি হলো অ্যাসেট, এটা
আমরা যদি মাদার টেরেসার কথা স্মরণ করি, তিনি বারবার করে কিন্তু এই কথাটা সকলকে মনে করিয়ে দিতেন যে এই সারল্য একটা যে শক্তি, সেই শক্তিকে আসলে কেউ অতিক্রম করতে পারে না। সেটা বোধহয় এই বাংলার জন্যই অনেক বেশি প্রযোজ্য। সেই কারণে এই বাংলায় শরীফ আহমেদের মতন মানুষরা নেতা হয়ে উঠে আসেন। যদিও আমরা তাকে বাবার ছেলে হিসেবে, পারিবারিক উত্তরাধিকার, পরিবারতন্ত্র, রাজনীতিতে এই ধরনের সমালোচনা আছে, সেই সব সমালোচনা থেকেও আমরা তাকে ছাড় দেব না। আবারও প্রশ্ন করব বিরতির পরে। SSRM পলিটিক্স প্লাস, আমরা ধারাবাহিক আয়োজন হ্যালো মিনিস্টারে আছি। আর হ্যালো মিনিস্টারে আজকে কথা বলছেন শরীফ আহমেদ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। বিরতিতে যাবার আগে মাদার টেরেসার যে উদ্ধৃতি, সেটির কথা বলছিলাম যে সিম্পলিসিটি ইজ অ্যাসেট। সেই অ্যাসেট, সেই যে মহামূল্যবান সম্পদ মানুষের মধ্যে এই সারল্য, সেই সারল্যটাকেই এক্সপ্লয়েট করেন কখনো কখনো। ঠিক এক্সপ্লয়েট বলা যায় কিনা শরীফ আহমেদের বেলায় সেটা আমরাও জেনে নিব। কিন্তু আপনার সম্পর্কে, আপনার এই অনেক দিন ধরে আপনি রাজনীতিতে, আপনি তো খুব মারামারি করতেন, এমন কোনো খারাপ কাজ নাই আপনি করেন নাই। তাহলে এটার সঙ্গে সিম্পলিসিটির একটা সংঘাত হয় না? দলের সাথে আমি সরলতা যেটা বোঝায়, সহজ সরল মানুষ কিন্তু আসলে চিন্তা যারা করে তারা, আমরা দলের প্রতি, হ্যাঁ, আমরা দলের প্রতি এতই ডেভোটেড, আমরা দলের প্রতি এতই আমাদের ডেডিকেশন যে এই লক্ষ্যে বা দলের স্বার্থে ছাত্রলীগ যখন করেছি তখন হয়তো মারামারি হয়েছে বিভিন্ন জায়গায়, পাল্টা ধাওয়া হয়েছে ছাত্র দলের সাথে, বিএনপির সাথে, স্থানীয়ভাবে ময়মনসিংহ সদরে। তবে আমরা কোনো হত্যাকাণ্ডের এই পর্যন্ত কোনো আসামি হয়নি, এটা যেটা সবচেয়ে উল্লেখ করার মতো। বলা যায় যে দলের ব্যাপারে আপনারা একেবারে সবকিছুই আমরা করেছি, সবকিছুই করেছেন, মানে যত মারামারি ইত্যাদি। কতগুলো মামলা আপনার বিরুদ্ধে ছিল আগে, এগুলো 2008 শেষ হয়েছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়েছে। মানে ক্ষমতায় না থাকলে কতগুলো মামলা থাকতো? 8-10টা মামলা রেগুলার থাকতোই। মানে দলের জন্যই। হ্যাঁ, 2008-এ যদি ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো তাহলে হয়তো হাইকোর্ট থেকে যেগুলো জামিন পেতাম না, সেগুলো পেতেন না, কারাবরণ করতে হয়েছে। ধরেন ময়মনসিংহ একেধারে 4টা সিনেমা হলে যখন বোমা হামলা হলো 2001-এর পরে, প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া, তখন আমাদেরকে মানে উইদাউট এনি কন্ডিশন আমাদেরকে মামলা দিল, মানে আমরা জেল খাটলাম। তখন বাবা বেঁচে ছিলেন, এবং ক্লিন হার্ট অপারেশন নামে আর্মিদের, সেখানে সারা বাংলাদেশের নেতাকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করা হলো এবং আমাদেরকে সেই একই ধারে সিনেমা হলের 4টা সিনেমা হলে মামলা দিল, কারাবরণ করেছি 1-2 মাস। তো এমনিভাবে আর কি ছাত্র রাজনীতি শুরু করে উপজেলা চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি। আর দলের জন্য আগামী তো সবকিছু করার জন্য দলের প্রসঙ্গটি, কিন্তু প্রধানমন্ত্রী মাত্র 2-1 দিন আগে যখন এই যে সেলিব্রেশনটা হলো, সবাইকে ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তার বক্তৃতাতে বলেছেন যে যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেননি তাদেরও ধন্যবাদ। তার কেউ দল করেন, কেউ দল করেন না, কিন্তু উনি জনগণের প্রধানমন্ত্রী, সকল মানুষের প্রধানমন্ত্রী, এটি জনগণের সরকার। তো এইটার কারণে কি আপনার একটু গোসা হচ্ছে কিনা যে আমরা তো দলের ব্যাপারে একটু ছাড় দিই না, আমরা এবং ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি এই লীগ এর বাইরে কোনো মানুষ আমার সার্ভিস পাবে না, মানে এরকম জায়গায় আবার প্রধানমন্ত্রী কোথাও একটা টোকা দিয়ে দিল নাকি? যেটা বলেছেন, ওনার অভিজ্ঞতা, রাজনৈতিক দর্শন, আমি মনে করি শতভাগ ঠিক আছে। কারণ আমার বাবাও বলতেন যে উনি যখন ভোট যুদ্ধে যেতেন তখন আওয়ামী লীগের প্রার্থী
ভোট হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর, বিজয় লাভ করার পর উনি সমগ্র ফুলপুর তারাকান্দা উপজেলার এমপি এবং নেতা। সেই জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই থাকুক সকলেই কে নিয়েই উনি নেতৃত্ব দেবেন এবং তার জনপ্রতিনিধিত্ব করবেন। আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, মানুষ ভোট দিয়েছেন, যারা দেননি তারা তো আর দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা নেই। কাজে প্রধানমন্ত্রিত্বটাকে এগিয়ে নেওয়ার জন্য সাধারণ আবাল বৃদ্ধ বনিতা সকলকে, সকল দলকে এই জায়গায় ওনার নেতৃত্বটাকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে কথাটা বলেছেন এটা একদম যুগোপযোগী সঠিক বক্তব্য উনি দিয়েছেন। আমি তাকে সম্মান করি, তার এই কথাকে আমি সাধুবাদ জানাই। আপনার কাছে জনগণের কি কি প্রত্যাশা এবং সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় তা নিয়ে আপনি কতটুকু হোমওয়ার্ক করেছেন সেগুলো শুনবো। একটু শুনে আসি যে ময়মনসিংহের লোকজন কি বলছে আপনার কাছে। শরীফ একজন মুক্তিযোদ্ধার সন্তান, শুধু তাই নয় এলাকার মানুষের কাছে সে খুবই জনপ্রিয় এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। তে আমি তার পিতার মতো যাতে সে জনগণের পাশে সবসময় থাকে, জনগণের সুখ দুঃখে অংশগ্রহণ করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, এটাই আমি কামনা করি। আমাদের এলাকার উন্নয়ন হবে, এটাই আমাদের বেশি প্রত্যাশিত। আর আমরা নারী সমাজ হিসেবে আমরা বেশি গর্বিত, কারণ উনি নারীদের উন্নয়নে কাজ করে যাবেন, এটাই আমাদের আশা। এই মন্ত্রীর কাছে, ওনার কাছে প্রত্যাশা যেন ওনার বাবা যেভাবে সাধারণ মানুষের সাথে ছিঁড়িয়ে ছিটিয়ে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে কথা বলতেন, সাধারণ মানুষের দুঃখের সাথে যেভাবে সাজাতেন, আমি প্রত্যাশা করি যেন ফুলপুর তারাকান্দাবাসীর প্রত্যেক লোকের সাথে যেন তিনি বুক মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করেন এবং ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে যে সম্মানে ভূষিত করছেন, আশা করি আমরা তারাকান্দা ফুলপুরবাসী অত্যন্ত গর্ববোধ করি। উনি মন্ত্রী হয়েছে আমাদের এলাকার সৌভাগ্য। আমরা চাই ওনার দ্বারা যাতে আমাদের এলাকা দেশের সুষ্ঠু কাজ হয়, সুষ্ঠু সুন্দর শৃঙ্খলা বজায় রাখে, এই যে মদ ঘুষ গাঞ্জা ঘুষ যা হয়ে যাতে দূর হয়ে যায়, যে আমরা ছেলেমেয়েরা স্কুলে সুন্দর পড়তে পারে, রাস্তাঘাট যাতে সুন্দর হয়, এই আমরা চাই। আমরা যাতে সবাই সুন্দরভাবে থাকতে পারি। তাই নারীদের উন্নয়ন কিভাবে হবে? নারীদের উন্নয়ন করতে হলে প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে গ্রামে যেই নারীরা যারা বেকার, কর্মসংস্থান পাচ্ছে না, তাদের অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে তা না হলে তো নারীদের উন্নয়ন হবে না। তিনি কিভাবে উন্নয়ন করতে হলে অবশ্যই নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাছাড়া শুধু সরকারি খাতগুলোতেই না, বেসরকারি খাতগুলোতে অনেক দেখা যাচ্ছে যে নারীরা এখন কর্মসংস্থান খুঁজে নিচ্ছে। তাছাড়া আমাদের ফুলপুর তারাকান্দায় কোনো মিল ইন্ডাস্ট্রিজ কোনো কিছু নাই। এগুলো যদি তিনি বেসরকারি খাতগুলোতেও যদি সহায়তা করে, যদি মিল ইন্ডাস্ট্রিজ করে দেয়, তাহলে ওইখানেও তো নারীরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমাদের মন্ত্রী সাহেব খুব ভালো লোক, শরীফ সাহেব। তার বাপও খুব ভালো চুপ ছিল, তার বাপের মতন যে কর্মকর্ম করতে পারে সে ভালো, সে অনেক আমল তার বাপের অনেক উন্নত করতে পারবে। কিন্তু আমাদের এলাকার মধ্যে অনেক উন্নয়ন চাই, অনেক রাস্তাঘাট চাই, ঠিক আছে। আর আমাদের পোলাবান অনেক বেকার পোলাবান আছে, সেইগুলো চাকরি দিতে চাই। জি, আমরা শরীফ আহমেদ একটু শুনি আপনার কাছে যে চ্যালেঞ্জটা কি, মানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে মন্ত্রী হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ভাবছেন? আর অল্প কয়েকদিন কেবল হলো, কোনো আইডিয়া আছে কিনা মাথার মধ্যে যে অল্প কয়েকদিন আপনি মন্ত্রণালয়ে গেছেন, অফিস করেছেন, এর মধ্যে কথাবার্তা বলেছেন, সচিবের সঙ্গে মিটিং করেছেন, আপনার কি মনে হয় যে কোথায় কোথায় ঘাটতি আছে অথবা নতুন কোনো আইডিয়া? আমি প্রথমত চ্যালেঞ্জের কথা বলবেন যে আপনার মানে ফুলপুর তারাকান্দার মানুষ যেভাবে আপনার কাছে চাইছে, প্রত্যাশা যেটা। আসলে আমার বাবা 5 বার এমপি ছিলেন, আমিও 2 বার হয়েছি। মানুষের প্রত্যাশা তো আমার কাছে বেশি থাকবেই। সেই প্রত্যাশাটাকে মানুষকে দোরগোড়ায় পৌঁছানোর যতটুকু মানুষের চাহিদা, মিনিমাম ডিমান্ডটা যেন আমি ফুলফিল করার চেষ্টা চালিয়ে যেতে পারি, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিনিমাম নিডস যেটা আছে, মিনিমাম ডিমান্ড যেটা আছে সাধারণ মানুষের, আপনারা ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন মানুষের প্রত্যাশাটাতে অনেক বেশি, কাজে মিনিমাম চাহিদাটা ফিল আপ করার চেষ্টা চালানোর বিকল্প কিছু নেই। এটাই আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর ধরেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে মানুষকে অসহায়, নিরন্ন বা একেবারে সমাজের একেবারে অবহেলিত, আপনার কি মনে হয় বাংলাদেশে এরকম একেবারে অবহেলিত, নিরন্ন, পিছিয়ে পড়া, এরকম পিছিয়ে পড়া কি গোষ্ঠী থাকতে পারে? একটা
গোষ্ঠী থাকতে পারে, কিন্তু নিরন্ন অসহায় বলতে ধরেন একটা বয়স্ক মহিলা, তার পা ভেঙে গেছে, তার ছেলে কিন্তু মেয়ে, সেটার জন্য তো এবার মানে আমরা বলছি যে গত সরকার মানে এই 2008-2014 পরে শেখ হাসিনার যেই সব উদ্যোগগুলো ছিল একেবারে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে হাতে হাতে যাতে সুবিধা দেওয়া যায় সেরকম অনেক ভালো প্রজেক্ট জি জি, যাতে একেবারে সরাসরি সরকারের এই ন্যূনতম অনুদানটা যেন সার্ভিস এবং সেটার ব্যাপারে কিন্তু আমরা ফলাফল মাঠে গিয়ে অনেক সময় বিভ্রান্ত একটা ধারণা পান, সেটা বুঝতে পারি। বিভ্রান্ত ধারণা না, ভালো ধারণা পাই, পেয়েছি। ভোটের আগে কিন্তু অনেক সাধারণ মানুষ এই ধরনের কথা, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা বয়স্ক ভাতা মেয়েদের পাচ্ছেন, স্কুলের তার ব্যাপারে বিপরীতে তারা এক দুইটা যদি আপনার ব্যতিক্রম হয়, আপনি শতভাগ কোনো জায়গায় শতভাগ কাজ আপনি কোনো জায়গাতেই বাস্তবায়ন করা সম্ভব না। 1-2% এদিক সেদিক হবেই, যে কোনো উপায়, যে কোনো কারণেই। কাজে এই জায়গায় সরকারের যে অনুদানটা সরাসরি সাধারণ মানুষ যেভাবে সুবিধাভোগী মানুষ সুবিধা পাচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আমরা যারা তরুণ মন্ত্রী হয়েছি, নতুন মন্ত্রী হিসেবে আমাদের এই এনার্জিটা যদি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বটাকে বাস্তবায়ন আমরা করতে পারি, ইনশাল্লাহ দেশের মানুষ একটা আমূল পরিবর্তন বা শেখ হাসিনার এই বিশ্বাস বা প্রধানমন্ত্রীর এই নেতৃত্বটাকে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সুবিধা ছাড়া অন্য কিছু এই জায়গায় মানুষ প্রত্যাশা করবে না, এটা আমরা বলতে পারি। আমরা নতুন নতুন আইডিয়া ভেবেছেন কিনা সেটা নিয়ে শুনবো একটা বিরতির পর। SSRM পলিটিক্স প্লাস, আমরা হ্যালো মিনিস্টার ধারাবাহিক পর্বে আছি। আজকে কথা বলছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আইডিয়ার কথা একটু জানতে চাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ে। যে আসলে আমি ইন ডিটেলস ইন সাউথ আমি এখনো পুরোপুরি আমি নিজে আইডিয়া নিতে পারিনি। ইনশাআল্লাহ আগামী এই সপ্তাহের মধ্যেই খুঁটিনাটি যা আছে আপনাকে যদি জানতে চাই যে অনেক মন্ত্রণালয়, ধরেন আপনাকে তো ধর্মমন্ত্রীও দিতে পারতো, হ্যাঁ, মানে কথার কথা সমাজ কল্যাণ কেন আপনার কি মানে আপনি কি নিজে একা একা ভেবেছেন কখনো এই দায়িত্ব পাওয়ার পরে যে আমি আসলে সমাজের জন্য কি করলাম, সমাজ কল্যাণ মূলক কি করেছি সেটার সঙ্গে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা মিলিয়েছেন কিনা? হয়তো আমাদের প্রাইম মিনিস্টার, আমি আসলে আমি এমপি হলেও আমি কিন্তু সাধারণ মানুষ যারা নেতা কর্মী বাদ দিয়েও রাস্তায় পাগল, তারপর নিরহ মানুষ আমি গাড়ি দাঁড়ি করিয়ে কিন্তু সাহায্য দেওয়ার চেষ্টা করি। এটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখেন বা দেখেছেন বা দেখানো নাকি? না, হয়তো উনি শুনেছেন বা উনি আজ করতে পেরেছেন বা উনি যে কোনো ইয়েতে হয়তো কল্যাণ করার জন্য, সমাজে কল্যাণ করার জন্য হয়তো আমি চেষ্টা চালিয়ে দিতে পারি, এটা হয়তো ওনার বিশ্বাস থেকে উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন। তো আমি ওনার বিশ্বাসের পুরোটাই চেষ্টা চালিয়ে যাব যাতে ওনার বিশ্বাস। এখনো আপনি ভেবে উঠতে পারেননি, নতুন কোনো আইডিয়া আপনার হাতে নেই? আপনি একটি মন্ত্রণালয়কে সফল করার জন্য টিম মানে এই দল, সেটার গুরুত্ব কতখানি আপনি মনে করেন? এই মন্ত্রণালয়টাকে সফল করে তোলার জন্য টিমের ঐক্যবদ্ধ কাজের কোনো বিকল্প নেই এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি যাদের সাথে পরিচয় হয়েছি সরকারি ক্ষমতা সকলেই অত্যন্ত আন্তরিক এবং তারা সামগ্রিকভাবে টিম ওয়ার্ক করার মতো তাদের অভিজ্ঞতা যোগ্যতা সবটুকুই ধারণ করে। ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে আপনার সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন তারা আপনার টিম এবং আপনারা শেখ হাসিনার টিম। জি অবশ্যই, শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে সংসদে গিয়ে সেই টিমের সদস্য হিসেবে বসছেন। নিজেকে শেখ হাসিনার টিম মেম্বার হিসেবে কতখানি যোগ্য ভাবেন?
যোগ্যতার বিচারটা আসলে পারফেক্টলি, মানে পার্থক্যটা কতখানি আর কি? হ্যাঁ, আমি জনপ্রতিনিধি হওয়ার স্থানীয়ভাবে উপজেলা চেয়ারম্যান যেদিন হয়েছিলাম সেদিনে আমি নিজেকে এমপি হওয়ার যোগ্যতা অর্জনের একটা চিন্তা চেতনায় আমার মনে ধারণ করি। মানে আমি আসলে প্রশ্নটা করেছিলাম যে ডাইনামিজম, আমরা বলি যে যোগ্যতা, ডাইনামিক, হ্যাঁ, উনি ওনার মতো ডাইনামিক লিডার এখন এই অঞ্চলে অনেক নেতাদেরকে উনি ছাড়িয়ে গেছেন, সেক্ষেত্রে টিম মেম্বার হিসেবে আপনি কত পিছনে, মানে আপনাকে একটা লম্বা লাইন করলে শেখ হাসিনা 1 নম্বরে দাঁড়াবেন, তার কত পিছনে আপনি আছেন? ধরেন মন্ত্রিপরিষদের 40 জন, আমরা এবার লাইনটা অনেক ছোট, লাইনটা অনেক ছোট, সেই জায়গায় আমি 40 নম্বরে থাকলে খুব একটা বেশি পিছিয়ে নেই। আচ্ছা, 40 নম্বরে আছেন, তাও অনেকখানি, এবং সেটা ওভারকাম করার নিশ্চয়ই অবশ্যই সেটা। এখানে যারা ময়মনসিংহের অনেক মানুষ আজকে শুভেচ্ছা জানালেন, আমাদের এখানে কথা বললেন, অনেকে বললেন যে ইনশাল্লাহ অনেক ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ ভোটের কারণটা কি? মানে আপনার বাবার পপুলারিটি নাকি অন্য কিছু, না শেখ হাসিনাকে ভোট দিয়েছে সেটা? একেবারেই ধরেন, আমি যেটা মনে করি একজন সংসদ সদস্য হিসেবে, রাজনীতি কর্মী হিসেবে বলেন আর নেতা হিসেবে বলেন, একেবারেই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর বিগত 10 বছরের যে কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড বলেন আর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথাই বলেন, একেবারে সাধারণ মানুষ ভোট দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। তার মানে এখানে ধরেন একজন শরীফ আহমেদ না হলে অন্য যে কেউ হলেও ওই ইমেজের কারণে এই বিপুল ভোট পাওয়ার সম্ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক, বাস্তবতার বাইরে কিছু বলাটা। আচ্ছা, আর প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা সেগুলো আছে, সেগুলো তো ধরেন সেগুলো বিবেচনা করে প্রার্থী দেওয়া হয়। হ্যাঁ, আমার বিপক্ষে যে বিএনপির প্রার্থী ছিল, ওনার বাবা তৎকালীন সময়ে সবচেয়ে বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় ছিলেন, আওয়ামী লীগের স্বাধীনতার বিপক্ষের ব্যক্তি ছিলেন, এবং আমার বাবার বিপরীতে জিয়াউর রহমান ওনাকে ওনার বাড়িতে হেলিকপ্টার দিয়ে গিয়েছেন আমার বাবার বিরুদ্ধে, যাতে নির্বাচন বা রাজনীতির কর্মকাণ্ড চালানোর জন্য। উনি অনেক বড় স্বাধীনতার বিরুদ্ধে কর্মকাণ্ড চালিয়েছেন। বৃহত্তর ময়মনসিংহ রজব আলী শেষ পর্যন্ত কে লড়েছেন আপনার? শেষ পর্যন্ত বাবার সাথে রজব আলী ফকির সাহেব, না আপনার সঙ্গে? আমার সাথে রজব আলী ফকিরের ছেলে সাসুই সারওয়ার। আচ্ছা, তো উনি কি ক্যাম্পেইন করতে পেরেছেন, পোস্টার লাগাতে পেরেছেন, ভোট চাইতে পেরেছেন? নাকি তখনও আপনারা না কোনো ধরনের ধাওয়া পাল্টা না সরি, আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। এমনকি এটা মেনশনেবল যে আওয়ামী লীগের এই বিএনপির অনেক প্রার্থী ময়মনসিংহ প্রেস ক্লাবে তাদের নির্বাচন বয়কটের কথা ঘোষণা করেছে। আমার নির্বাচনী এলাকার বিএনপির প্রার্থী নির্বাচন বয়কটের কথা বলে প্রেস ক্লাবে যায়নি। আর নির্বাচন চলাকালীন সময়ে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া, কোনো ধরনের হট্টগোল বা কোনো ধরনের নিউজ আপনি পাবেন না। বরঞ্চ বিএনপির এই প্রার্থী আমার শান্তিপূর্ণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা চলছিল, তার নেতাকর্মী হঠাৎ করেই সাডেনলি আমার নেতাকর্মীকে আঘাত করেছে এবং আহত হয়েছে, 3-4 জন মাথা ফেটেছে। এটা কিন্তু বিএনপির প্রার্থী মানে ভোটের পরে করেছে না, নির্বাচনের সময় এই ঘটনা ঘটেছে। নির্বাচনের পর কি আপনার নিকটতম প্রার্থীর সঙ্গে দেখা করেছেন? উনি আমি গিয়েছিলাম ওনার বাসায়, উনি তো মূলত ঢাকায় থাকেন। নির্বাচনের ফলাফলের ভোর রাতেই উনি চলে এসেছেন ঢাকায়। আমি পরদিন গিয়ে ওনার বাসভবনে পাইনি, আর তালামারা থাকে ওনার স্থানীয়, মানে এলাকায় কখনো যান না অথবা যেতে দেন না আপনারা? না, আমার নির্বাচনী এলাকায় এই ধরনের কোনো বান্য নেই। আপনি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। উনি হরহামেশাই যাচ্ছেন, হরার সময় আসছেন। উনি মামলা হামলার মধ্যে ওনার বিরুদ্ধে নির্বাচন পূর্বেও বা নির্বাচনের পরবর্তীতেও বা নির্বাচনের সময়েও কোনো মামলা হামলা হয়নি, আপনি খবর নিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমরা একটু ওই যে একেবারে শেষ জায়গায় ইন্টারেস্টিং গল্প হলো বাবাকে নিয়ে সবসময়। আপনি বারবারই বলছিলেন যে দলের ব্যাপারে একেবারে আপনারা গোয়ার গোবিন্দ। বাবাকে কি নামে বাবার একটা নিকনেম আছে? উনি আসলে ওই নিকনেমটা ছিল, উনি ফুটবল খেলতেন খুব, এবং উনি ঢাকা মোহামেডান ক্লাবের ক্যাপ্টেনও ছিলেন। তো ওই জায়গায় উনি বেগি খেলতেন, তো উনি কি করলে ঘাস টাস নিয়ে মাটিতে নিয়ে
খুব শক্তিশালী লোক ছিলেন। ওখান থেকে ওখানে ওনাকে ফুটবল খেলায় গায়রা প্লেয়ার থাকে কিছু, মানে নিজে যেটা বলে এবং যেটা আচরণে বোঝায়, মানে গোয়ার বা মানে ময়মনসিংহের ভাষায় গোয়ারটাকে গায়রা বলে। তো ওই একঘেয়েমি, ওই কর্মকাণ্ড বা আচরণকেই আসলে ওই শব্দটা ব্যবহার করা হয়। তো আমার মধ্যে কতটুকু আছে আমি জানি না, তোমার আমার মধ্যে কিন্তু ওনার একটা বক্তৃতা নিয়ে তো অনেক মজার গল্প আমরা যেটা শুনেছি যে উনি সেটা হচ্ছে 30 কোটির জায়গায় 30 লক্ষের জায়গায় 30 কোটি বলেছেন, এবং সেই সমাবেশে শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তিনি তখন বিরোধী দলীয় নেতা, তখন তিনি শুধরে দেবার চেষ্টা করছিলেন যে এটা তো 30 লক্ষ এটা আসলে মুখরোচক গল্প না, উনি তখন মাইকেই বলছিলেন যে না বলছি না, এরকম এটা গল্প আছে, এটা প্রবাদ আছে বা এটা মেয়েতে ওনাকে নিয়ে। কিন্তু আসলে এমন কোন বাস্তবিক ঘটনা, সত্য ঘটনা আমি মনে করি না আছে বলে আমি মনে করি না, কারণ আমি তো আমার বাবার সাথে ছাত্র রাজনীতিকে একসাথে। আচ্ছা, বাবার এই যে গোয়ার বা যে গায়রা, এটা নিয়ে যখন কি এলাকার লোকজন এরকম করেই বলে তো গায়রা শামসুর সাহেবের ছেলে। হ্যাঁ, আমি আমার ভাই বোনদের মধ্যে আমার বাবাকে আমি বেশি ভালোবাসতাম। আমি উনার মানে এতই ফ্যান ছিলাম, আমি আপনাকে কিভাবে বুঝাবো, উনি যা বলতেন আমার মনে হতো যে এটাই ঐশ্বরিক একটা ব্যাপার। আজকে মনে করেন যে কল্পনায় ধরে নেন যে বাবা এখানে আছেন, কোথাও শুনছেন, এবং আপনি মন্ত্রী হয়ে শপথ নিয়েছেন। আপনি শুরুতেই আমরা ভাবির প্রশংসা করলাম, তিনি অনেক খোঁজ খবর নিয়ে, মানে আপনার ইম্পর্টেন্সটা ঘর থেকে বেড়ে গেছে। আপনি কৃতজ্ঞতা, দায়িত্বশীলতার একটা জায়গায় গেছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বাবার কাছে কি প্রমিস করবেন? বাবা এখানে কোথাও আছেন, বাবার কাছে প্রমিস করবো যে আমি যেন সাকসেসফুল হই। কিছু বলেন, বাবাকে উদ্দেশ্য করেই বলেন। আমার বাবাকে উদ্দেশ্য করে আমার আসলে মানে উনি আমার রাজনীতি যে উনি এমপি ছিলেন, উনার কর্মকাণ্ড, সততা, উনার রাজনৈতিক দর্শন আমাকে রাজনীতিতে অনেক বেশি উদ্দীপনা যোগায়। আমার বাবার জন্যই, আমার বাবাকে দেখতাম আর রাজনীতির স্লোগান দিতাম, মিছিল করতাম। বাবার যেরকম মানুষের সাথে, নেতাকর্মীর সাথে কথাবার্তা বলতেন। হ্যাঁ, বলেছি, নির্বাচনের পূর্বে বলেছি। তারপর আমার বাবাই উদ্দীপনা। তারপর জনেছি শেখ হাসিনার আদর, সোহাগ, উনার যে আমার প্রতি মমতা বোধ বা উনার যে আমার প্রতি একটা সবকিছু মিলিয়ে আমি এখন যে ইয়েতে, আমরা পরিবারতন্ত্রের প্রসঙ্গ টানতে চেয়েছিলাম, সেটা পুরোটা হলো না, কিন্তু পরিবারতন্ত্রেরই আপনারা প্রোডাক্ট, কিন্তু পরিবারতন্ত্র নিয়ে এক ধরনের সমালোচনা আছে যে আপনারা ময়মনসিংহ, ফুলপুর, তারাকান্দাই হোক আর গোপালগঞ্জ আর ফেনী, রাজশাহী অথবা বগুড়াতেই হোক, সব জায়গায় পরিবার এবং পরিবার। এর বাইরে যারা রাজনীতি করতে চায়, তারা আপনাদের দেখে কি রাজনীতি করতে উদ্বুদ্ধ হবে? যারা রাজনীতি করতে চায় তারা কি রাজনীতির ইয়ে হচ্ছে না, নেতৃত্ব দিচ্ছে না? তারা কি জনপ্রতিনিধি হচ্ছে না? আমার পূর্বে ছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়তুর রহমান বেলাল। তার বাবা পারিবারিকভাবে ওনারা আওয়ামী লীগ করতেন না, কিন্তু জেলা থানা আওয়ামী লীগের সভাপতি হায়তুর রহমান বেলাল এমপি হয়েছে। যার যোগ্যতা থাকবে, এই জায়গায় আমিও তো তখন 2006 সালে নমিনেশন পেয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী 2008-এ হায়তুর রহমান বেলাল সাহেবকে দিয়েছে। তো এই জায়গায় তো সুযোগ তিনি দিয়েছেন, ফুলপুরে দিয়েছেন, বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে দিয়েছেন। এটা আসলে ব্যক্তিগতভাবে যে নেতার নেতৃত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবে, যেটা জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী বুঝতে পারবেন যে এখানে আসলে অনেক পরিবারের ধরেন সাবেক নেতা, মন্ত্রীর ছেলেরা নমিনেশন পাননি, তাহলে আপনারা সেই জায়গায় কি ধরে নিতে পারেন, কেন পাননি? অনেক ধন্যবাদ শরীফ আহমেদ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা হয়তো আবারও যখন তার 100 দিনের কর্মসূচি সফল হবে, অথবা 1 বছর পার করবেন বা 5 বছরই পার করবেন, কখনো না কখনো আবারও হ্যালো মিনিস্টার একটু রিভিউ করে নেবার সুযোগ পাবো। আপনারা ভালো থাকবেন। আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে আবারও দেখা হচ্ছে পলিটিক্স প্লাসে। থাকুন এটি নিউজের সঙ্গে।